স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গতদিনও ইলিশ মাছ রাধা হলো, অথচ শ্রুতি খেলো না। অন্যান্য দিন পার্থিব বেছে দেয়, কাল শ্রুতির বাঁচতে ইচ্ছেই করলো না, এ কারণেও খাওয়াও হলো না। শ্রুতির বর্তমানে নিজের উপর রাগ চেপে বসেছে, মনে হচ্ছে 100 কেজি রাগের বস্তা কেউ তার মাথার উপর চাপিয়ে দিল। পার্থিব তাকে বলে যায়নি, এরপর যাওয়ার পর ফোন করে কথাও বলছে না। এর মানে পার্থিব তাকে নিয়ে মোটেও চিন্তিত নয়। তাহলে অযথা সে কেন চিন্তা করছে? শ্রুতি প্লেটের দিকে তাকিয়ে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে পড়লো অনেকাংশ। এরপর নিজের রাগ রুটির উপর দিয়ে নাক কিঞ্চিত ফুলিয়ে ফুলিয়ে চিবোতে লাগলো। শ্রুতি হামিমের ঘরে ঢুকেই দেখতে পেল হিয়া ভাবির মাকে। ভীষণ অবাক হলো, তাকে এখানে আশা করেনি। অবশ্য হয়তো আশা করা উচিতও ছিল না। ভদ্রমহিলা এসেছে 2 কি 3 দিন হয়। তিনি এসেছেন নিজের মেয়ের জন্য। হিয়া ভাবি প্রেগনেন্ট, নিজের মেয়েকে দেখতেই তার এই বাড়িতে আসা। ভদ্রমহিলা শ্রুতিকে দেখে উঠে এলো। ভদ্রমহিলার চেহারা ভীষণ কোমল, কাঠিন্যতার ছোঁয়া নেই। শ্রুতি ভদ্রতা সূচক হাসল। হিয়া ভাবি ভীষণ মিশুক, শ্রুতিকে যথেষ্ট আদর করে। এখন শ্রুতিরও উচিত তার মাকে সম্মান দেখানো। কিছু লাগবে আন্টি? হঠাৎ এই ঘরে যে? কেন মা, এখানে আসা মানা? কোমল গলায় নিজের প্রশ্ন করলেন ভদ্রমহিলা। না না, আমি এমনি বলেছিলাম। তোমার ভাই তো প্রতিবন্ধী, তাই না? শ্রুতি তার কোমল ধারালো কণ্ঠে চোখ তুলে তাকালো। জি। মা, তোমার ভাইকে কিছুদিনের জন্য অন্য বাসায় রাখা যায় না? শ্রুতি কথার অর্থ না বুঝে তাকিয়ে রইল। মহিলা শ্রুতিকে বোঝানোর চেষ্টা করলেন। জানোই তো হিয়া অন্তঃসত্ত্বা, এই সময় সুন্দর পরিবেশে থাকতে হয়। তার চেয়েও বড় কথা, কিছুদিনের মধ্যে 6 মাসে পড়বে। তোমার তো জানার কথা যে 6 মাসের পর গর্ভবতী মা যা যা দেখে বাচ্চা তেমনই হয়। যেমন আমাদের সময়ে গর্ভবতী মায়েরা বাদর দেখতো না, বাচ্চার মুখ বাদরের মতো হবে বলে। তাই বলছিলাম যে এই কয়েকটা দিন যদি তোমার ভাইকে অন্য কোথাও রেখে আসতে। আর তাছাড়া ছোট ভাই বোনের শ্বশুরবাড়িতে পড়ে আছে, দেখতে কেমন লাগে তুমি বলো? শ্রুতি কিছুই বুঝলো না। বুঝলো মহিলাটি চাচ্ছে না তার ভাই এই বাড়িতে থাকুক। মহিলাটি হয়তো সুযোগ পেলেন। আমি আসলে চাচ্ছি না আমার নাতি বা নাতনির মুখ বাদর মুখ হোক। শ্রুতির নাক ফুলে উঠল। মহিলাটি যে তার ভাইকে অপমান করছে তা অনেক আগেই বুঝেছে। এখন কথাগুলো যেন বিঁধে গেল শরীরে। চোখে চোখ রাখলো মহিলার। হয়তো কঠিন কিছু শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কারো কণ্ঠ শুনতে পেল। হায় রে দুনিয়া, যুগ পাল্টালো অথচ মানুষের চিন্তাধারা না। এখনো এইসব কুসংস্কার ধরে বসে থাকলে চলে বেয়ান? আমাদের সময় তো কত কিছুই হতো, এখনো কি হয়? জ্ঞানহীন মানুষের মতো মেয়েটাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। কে বাদর মুখ শুনি? হামিম? কই, আমার চোখে তো বাচ্চাটা কি শান্ত সরল লাগছে। শ্রুতি তার চাচি শাশুড়ির দিকে তাকিয়ে রইল। তিনি আরো বললেন, মেয়ের বাড়িতে এসেছেন, ঘুরুন ফিরুন, সম্মানের সাথে চলেও যাবেন। তাই বলে সেই বাড়িরই অন্য বউয়ের ব্যাপারে নাক গলাবেন না। হামিম শ্রুতির ভাই, হামিম না তো আপনার মেয়ের জামাইয়ের টাকা খাচ্ছে, আর না তো এই বাড়ির কারোর টাকাই খাচ্ছে। সে খেলে তার দুলা ভাইয়ের টাকাই খাচ্ছে, এতে মা মরা বাচ্চাটার অধিকার আছে। বলেই মিষ্টি হাসল রুমা বেগম। সেই হাসি দেখে ভদ্র মহিলাও সুন্দর হাসলো। হয়তো বুঝেছে অতিরিক্ত কথা বলে অপমান হওয়ার চেয়ে অল্প কথায় মেনে নেওয়া ভালো। ভদ্রমহিলা আবারও হেসে বেরিয়ে গেল। রুমা বেগম শ্রুতির সামনে দাঁড়ালো, রয়ে শুয়ে বলল, কষ্ট পেও না, ভেবো না, ওনাকে শুধু তোমার ভাইয়ের জন্য বলেছি। উনি আগেও এসেছে এবং নানা ব্যাপারে নাক গলানোর চেষ্টা করেছে অযথায়, তাই ভাবলাম এবার বলা দরকার। শ্রুতি মাথা নাড়ল। রুমা বেগম হামিমের দিকে তাকিয়ে বলল, তোমার মা নাই শ্রুতি, ঘরের সৎ মা, বোন হিসেবে তোমাদের দুইজনের দায়িত্ব হামিমরে দেখা। তাই কারোর কথায় কখনো পিছু পা হবা না। আর শোনো মা, ওয়াহাব বাবারে এই ব্যাপারে কিছু বইল না, ও জানতে পারলে লজ্জা পাবো আমি। ওয়াহাব পার্থিবের আরেক নাম। পুরো নাম ওয়াহাব মীর পার্থিব। তার চাচি শাশুড়ি যে পার্থিবকে ওয়াহাব ডাকে তা শ্রুতি জানে, তাই হেসে সায় দিল, যার অর্থ সে বলবে না। রুমা বেগম চলে গেলেন। শ্রুতি ছোটবেলা থেকেই শ্বশুর বাড়ির সম্পর্কে নানান নেতিবাচক কথা শুনেছে, অথচ এই বাড়িতে এসে তার ধারণা পুরোটাই পাল্টে যাচ্ছে। একটা বাড়ির সব মানুষ এতটা শান্ত, অমায়িক,
বিনয়ী হয় কিভাবে? ছোটবেলার জীবনটাকে প্রায় সবাই আমরা যন্ত্রণার ভাবি ভাবি কবে বড় হব, কবে আমরা সুখের নাগাল পাবো। অথচ আমরা বুঝতেই পারি না সুখের সময় থেকেই আমরা সুখ ধরতে চাই। মানুষ যেদিন জন্ম নেয় সেদিন সেই মানুষটার জন্য সবচেয়ে সুন্দর দিন, এরপর ধীরে ধীরে আসতে থাকে সব খারাপ দিন। অথচ বোকা মানুষেরা সুখের আশায় বসে থাকে। তারা বুঝতেও পারে না অতীতের থেকে সুন্দর দিন আর হয় না। কথাগুলো ভেবেও মাহাথির মানতে পারল না। সত্যিই কি অতীত ছেলেবেলা সুন্দর? না, সুন্দর নয়। সবার অতীত ছেলেবেলা সুন্দর হয় না। এদিন অনাথের ছেলেবেলা আবার সুন্দর হয় কিভাবে? মাইগ্রেনের ব্যথা এই কয়েকদিন ধরে ভীষণ বেড়েছে। মাহাথির চোখ বন্ধ করে ফেলল। এরপর নিজে মনে মনে উচ্চারণ করল, আমি অনাথ নই, আমারও মা বাবা আছে, কিন্তু তারা আমাকে রাখেনি, ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈশব মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। তখনকার সব ঘটনাই যেন মস্তিষ্কে বিস্তার প্রভাব ফেলে। হয়তো শৈশবে মানুষের মস্তিষ্ক সব কিছু ধারণ করতে পারে না, তাই সব তাদের মনে না থাকলেও বিশেষভাবে প্রভাবিত ঘটনাগুলো তারা ভুলতে পারে না। মাহাথির নিজের জীবনের আবছা স্মৃতিগুলো মনে করতে চেষ্টা করলে শুধুই মনে পড়ে তার স্কুলে যাওয়া, অল্প কিছুতেই তাকে তার বাবা মায়ের মার দেওয়া, প্রতিনিয়তই ঝগড়াঝাটি, তার মায়ের রাগারাগি, কান্নাকাটি। এরপর একদিন তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটা জায়গায় নিয়ে এলো। তাকে খেলা করতে বলে কোথাও যেন চলে গেল। এরপর যখন মাহাথির তাকে দেখলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে ভীষণ ডাকলো, চিৎকার করলো। অথচ তার বাবা তার ডাক শুনল না। ওই জায়গার কিছু লোক তাকে ধরে ভেতরে নিয়ে গেল। এরপর সেখানেই কেটে গেল তার 2 দিন। এরপরেই তো সে চলে গেল আর একটা নতুন ঘরে, যেখানে সবাই তার অচেনা অজানা। মাহাথিরের তখন কেবল মনে হতো তার বাবা মা তাকে বিক্রি করে দিয়েছে আর এনারা কিনে এনেছে। তাদের নিজের বাবা মাই মানতেই ইচ্ছা করে না। মন খারাপ করে বসে থাকতো জায়গায় জায়গায়, নীরবে কাঁদতো, কিন্তু তার নতুন বাবা মায়ের ভালোবাসায় নিজেকে আটকাতে পারেনি মাহাথির। তাদের বাবা মা বলে ডাকা শুরু হয় তার নতুন জীবন। তবুও যেন স্মৃতি পিছু ছাড়ে না। ছোট থেকেই সে অল্পভাষী, এখন পরিস্থিতির চাপে আরও হয়ে গেছে। কাকে বলবে সে নিজের মনের কথা? কেউ তো তাকে বুঝেই না, তাই সে আরও চেষ্টাও করে না। সেই তো খারাপ। এই কারণেই তার বাবা মা তাকে অনাথ আশ্রমে ছেড়ে দিতে দ্বিধাবোধ করেনি। মাহাথিরের ভীষণ মন খারাপ হয়ে গেল। চারপাশ অসহ্য লাগতে শুরু করলো। মাথা ব্যথা যেন 10 গুণ বেড়ে গেল। সে এইসব কথা মনে করতে চায় না, তবুও বেয়াদব মন মাঝে মধ্যে চেষ্টা করে তার বাবা মায়ের মুখ মনে করতে। তার বাবা মা যারা নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে, তারা আদৌ বাবা মা? না, তাদের বাবা মা বলে তার বর্তমান আব্বা আম্মাকে অসম্মান করতে চায় না মাহাথির। এরা যে সত্যিই ভীষণ ভালো মানুষ। কপালে নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল মাহাথির। বিভা মেয়েটাকে দেখে এখন রাগ হলো না, ভীষণ মন খারাপ হলো। বিভাও তাকিয়ে আছে মাহাথিরের দিকে, কপালে ভাঁজ, মনে চিন্তা যে এটা তার স্বামী নাকি অন্য কিছু। অল্পতেই মানুষটা এত অসুস্থ হয়ে যায় কেন? হালকা বৃষ্টিতে ভিজলেই জ্বর, সর্দি, কাশি হয়ে যায়। বাইরের খাবার খেলে পেট সহ্য করতে পারে না, গ্যাস্ট্রিকের ব্যথা হয়। এছাড়া সারা মাস তো কোনো না কোনো অসুখ বিসুখ তো লেগেই আছে। সাথে মাইগ্রেন যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো। এত নাজুক কোনো মানুষ হয়? বিভাকে অবাক করে মাহাথির বিভার হাত ধরল। বিভা মাহাথিরের চোখের দিকে তাকালো। মাহাথিরের চোখ দুটোতে লাল আভা। বিভা ঢোক গিলল। মানুষটার কি শরীর বেশি অসুস্থ? বিভা তাকিয়ে দেখল মাহাথিরের মুখ বেঁকিয়ে হেসে আছে। হাসিতে কিছুটা বিদ্রুপ, কিছুটা মলিনতা। মাহাথির বলল, তুমি অনেক ভালো বিভা, আগেও বলছি আজও বলছি, একজন আদর্শ বউ তুমি। অথচ দেখো তোমার ভাগ্য কিনা আমার মতো স্বামী জুটল। ইউ ডিজার্ভ বেটার, মোর বেটার দেন মি। কি বলতে চাইছেন? মাহাথির তার উত্তর দিল না, নিজের মতো বলল, আমার মা বাবা তোমাকে কিভাবে আমার জন্য ঠিক করলো আমি জানি না। অবশ্য প্রতিটা বাবা মাই চায় তাদের পুত্রবধূ ভালো হোক, সেই আশাতেই হয়তো। সেখানে তোমার জীবন নষ্ট হলো কিনা চিন্তাও করলো না। এখন প্রমাণ পেলে তো যে সব মানুষরাই স্বার্থপর।
আমার আব্বা আম্মাও কেবল আমার কথা চিন্তা করে তোমায় আমার কাছে বিয়ে দিয়েছে, তোমার কথা চিন্তা করেনি। আই এম শিওর তোমার মা বেঁচে থাকলে আমার সাথে কখনোই বিয়ে দিত না। সে দেখে শুনে অন্য কোনো ভালো ছেলের কাছে বিয়ে দিত। তুমি ডিজার্ভ করো এমন কেউ। মাহাথিরের কথা হাওয়ায় উড়িয়ে দিল বিভা। আপনার মাথার যন্ত্রণা কমেছে? বাড়লে তো সমস্যা, ডাক্তারের কাছে যাবেন। মাহাথিরের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তার কথা এই মেয়ে গাঁই মাখল না। বিভাকে দমাতে বলল, তোমার স্বামীর জন্ম পরিচয় ঠিক নেই, তোমার ভাবতে খারাপ লাগছে না? আমি তো কারোর অবৈধ সন্তানও হতে পারি। আমার কাছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি আমার হাজবেন্ড। আর আপনার আব্বা আম্মা আছে মাহাথির, তারা আপনাকে ভালোবাসে। আপনি এভাবে বলে তাদের ছোট করছেন। মাহাথির বিভার হাতের আঙুল নিয়ে খেলছিল। বিভার কথায় চোখ তুলে তাকালো। আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। এই দুটো কথা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি তারা আমার আপন বাবা মা নয়। এই পৃথিবীতে মাহাথির নামের মানুষের নিজের একান্ত আপন বলে কেউ নেই, কেউ না বিভা। কণ্ঠটা কি করুণ শোনালো। বিভা তাকিয়ে রইল মাহাথিরের দিকে। মাহাথির উঠে গেল, রুমের লাইট অফ করে ফিরে এলো বিছানায়। বলল, আমি ঘুমাবো, রাতে খাবো না। না মানে না। আশা করি পতিব্রতা স্ত্রী হয়ে আমাকে ডেকে বিরক্ত করবে না। মাহাথির উল্টো ঘুরে শুয়ে পড়ল। বিভা আগের মতোই বসে আছে। মনে মনে বলল, এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই, কথাটা মিথ্যে মাহাথির। আমি আছি না। আপনার আব্বা আম্মা আপনার আপন নয়, এটা যেমন সত্যি। আমি আপনার স্ত্রী, এটাও তেমনি সত্যি। পৃথিবীর 801 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আমি আপনার আপন। ব্যাপারটা কত সুন্দর দেখেছেন? শুধু সুন্দর নয়, অসম্ভব সুন্দর। মধ্যরাত। পার্থিব কপাল কুঁচকে বসে আছে বিছানায়, ঘুম আসছে না। এই 6 দিন সে কেমন করে পার করেছে তা কেবল সে জানে। শান্তিপ্রিয় মানুষটার মনেও আজ কেবল অশান্তি আর অশান্তি। পার্থিব একটু স্থির হতে চেষ্টা করলো। উঠে রুম জুড়ে হাঁটাহাঁটি করলো, পানি খেলো। তাও যেন স্থির মানুষটার মধ্যে স্থিরতা ধরা দিচ্ছে না। গত দিনগুলো শ্রুতির বিভিন্ন ছবি দেখে মনকে মানিয়েছে। আজ মন যেন তাতেও মানতে চাইছে না। সে কি ফোন করবে শ্রুতিকে? ফোন হাতে নিল, শ্রুতির নম্বরে হাত স্থির করলো। সেফ বলতে শ্রুতির নামের জায়গায় একটি লাভ ইমোজি আর একটি ডাইনির ইমোজি দেওয়া। নিজের করা এই কাণ্ডে এবার পার্থিব নিজেই হেসে দিল। ধীরে ধীরে বলল, ডাইনি? আমার পার্সোনাল ডাইনি? ক্লিক করতে গিয়েও করলো না। ফোনটা বিছানায় ছুঁড়ে ধপ করে বিছানায় বসে পড়ল। নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো যে আর মাত্র একদিন, এরপরেই দেখা করবে, কথা বলবে। অথচ এ কি? তার মনও তার সাথে আজ নাফরমানি করছে। মেয়েটার মধ্যে কি আছে? আপাত দৃষ্টিতে বলতে গেলে কিছুই নেই, অথচ পার্থিব কেমন মায়ায় পড়ে গেল, যেই মায়া থেকে সে উঠতেই পারছে না। মায়া এত ভয়ঙ্কর। বাসার মা থেকে শুরু করে সবার সাথে সে কথা বলে ফেলেছে। শ্রুতির খোঁজ খবরও নেওয়া শেষ। তবুও মন মানছে না। মনে হচ্ছে শ্রুতি তার সাথে একটু কথা বললেই তার শান্তি লাগবে। মনে হচ্ছে তার রাগী গলায় কথা বললে, ঝাঁঝালো কণ্ঠে ঝগড়া করলেই সে শান্তি পাবে। এমন নীরব বিচ্ছেদের থেকে তো শ্রুতির ঝগড়াটাই ভালো ছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পার্থিব ভ্রু কুঁচকে ফেললো। সে চেয়েছে শ্রুতিকে একটু শাস্তি দিতে, অথচ শাস্তি সে নিজেই পাচ্ছে। এসবের কোনো মানে হয়? শ্রুতি তো নিশ্চয়ই নিজের মতো আছে, কোনো চিন্তাও নেই তার জন্য। পার্থিব চোখ বন্ধ করলো। এমন দজ্জাল একটা মেয়েকে তার মা তার জন্য পছন্দ করলো কেমন করে? তার মায়ের চেয়েও তো সে বেশি দোষী। এমন মেয়েকে সে ভালোবাসে কেমন করে? পার্থিব নিজের ফোনে শ্রুতির ছবি দেখতে লাগলো, যা ওর থেকে লুকিয়ে তোলা হয়েছে। পার্থিব ছবি দেখতে দেখতে ভ্রু কুঁচকে ফেললো। এরপর থেকে শ্রুতির কণ্ঠটা রেকর্ড করে রাখতে হবে, যাতে ঝগড়া করলেও সমস্যা না হয়। সে যেন কণ্ঠ শুনে নিজেকে স্থির রাখতে পারে। পার্থিব ঘড়ির দিকে তাকিয়ে উঠে গেল। বিছানায় টিকটিকির মতো আটকে থাকার চেয়ে কাজে নিজেকে ব্যস্ত রাখা অধিক শ্রেয়। 8 দিন পর পার্থিব আসে। 8 দিন পর পার্থিব আসছে, কথাটা শ্রুতি শুনেছে সকালবেলা। শ্রুতি লক্ষ্য করছে না চাইতেও তার মুখটা হাসি হাসি হয়ে যাচ্ছে।
অল্পতেই ভীষণ খুশি খুশি লাগছে। এই যে সারা সকাল সে প্রভা, প্রত্যাশা, হিয়া ভাবির সাথে কত প্রাণ খুলে গল্প করলো, শ্রুতি অনুভব করছে তার হাত পা হালকা কাঁপছে। পার্থিব আশায় যে সে কি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, সে কি খুব বেশি খুশি হয়ে যাচ্ছে পার্থিব আসবে বলে। শ্রুতি আয়নার দিকে তাকালো। দেখতে তাকে আহামরি ভালোও লাগছে না, আবার খারাপও লাগছে না। শ্রুতির ভ্রুতে ভাঁজ পড়ল। অন্যান্য দিন তো ঠিকই মুখটা একটু হলদেটে সুন্দর থাকে, আজ নেই কেন? শ্রুতি নিজের চুলগুলো ঠিক করে চলে গেল নিচে হামিমকে বসিয়ে রেখে এসেছে। হামিমকে খাওয়ানোর নাম করে বসে থাকবে যেন পার্থিব ঢুকলেই তার চেহারা দেখতে পারে। নিজের চিন্তায় নিজেই ভীষণ অবাক হলো শ্রুতি। বউয়ের অপেক্ষা দীর্ঘ করল না পার্থিব। সকাল 11:30টার দিকে সে বাড়িতে ঢুকলো, হাতে ব্যাগপত্র। শ্রুতি হামিমকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে লক্ষ্য করতে লাগলো পার্থিবকে। গায়ের শার্ট ঘেমে গেছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম। এসেই সোফায় বসে পড়েছে। কি আশ্চর্য, একবার তার দিকে তাকিয়ে হাসলও না। হামিমকে খাওয়ানো বাদ দিয়ে বসে আছে শ্রুতি। হামিমকে খাওয়ানো হয়ে গেলে সে এখানে বসে থাকতে পারবে না। লোকটা ভাববে তাকে দেখার জন্য হয়তো বসে আছে, যেটা মোটেও হতে দেওয়া যাবে না। ভাব বেড়ে যাবে লোকটার। শ্রুতি ঠোঁট বাঁকিয়ে হামিমের মুখে খাবার দিল। পার্থিব একটু বিশ্রাম নিয়েই সবার জন্য আনা ছোটোখাটো উপহার দিতে লাগলো। সবাইকে ডেকে ডেকেই দিল সে, এমনকি উঠে এসে হামিমকেও উপহার দিল। হামিমের জন্য নতুন ক্যানভাস, আর্ট পেপার, রং এনেছে, সাথে আর্টের প্রয়োজনীয় সামগ্রী। শ্রুতিকে অবাক করে দিয়ে হামিম হেসে দিয়ে পার্থিবের কোমর জড়িয়ে ধরল। বিনিময়ে পার্থিব চমৎকার করে হাসল। শ্রুতি আর চোখে দেখে চোখ নামিয়ে নিল। সবাইকে গিফট দেওয়া শেষ হতেই পার্থিব উপরে চলে গেল বিশ্রামের জন্য। শ্রুতি তা লক্ষ্য করে নাক ফুলিয়ে ফেলল। সে হয়তো আশা করেছিল পার্থিব তাকেও কিছু দেবে। শ্রুতি নিজেকে খারাপ কথা বলতে লাগলো। সে এত বোকা কেন? কার জন্য অপেক্ষা করছিল সে? কার জন্য অপেক্ষা করেছে? কার সাথে একটু গল্প করার আশায় বসেছিল? এই ফালতু মানুষটার জন্য, যে কিনা তাকে গ্রাহ্যই করে না, যার কাছে তার কিনা কোনো দামই নেই। হ্যাঁ, শুধু নিজের দোষ দেখল না, সব দোষ পার্থিবের ঘাড়ে দিয়ে মনে মনে বকতে লাগলো। এই অসভ্য মানুষটার জন্য তার ভাইকে সকাল 9টায় নাস্তা 11টায় করালো, ভাবতেই তার মরে যেতে ইচ্ছা করছে। বিভা দাদির সাথে কথা বলে ফোনটা রাখলো। ভালো লাগছে না। দাদির অসুস্থতায় বিভার মনে হচ্ছে সে নিজেই অসুস্থ। আজ গিয়েছিল ভার্সিটি থেকে ফিরে দাদির সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখতে পেল তার সৎ মায়ের আগের ঘরের ছেলেরা এসেছে। তারা বিভার থেকে বয়সে বড়। বিভা তাদের মোটেও পছন্দ করে না, তাই যত দ্রুত সম্ভব দাদির সাথে কথা বলে চলে এসেছে। তার দাদির শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। বিভা আজ ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলেও তার দাদি রাজি হলো না। হাজারো জোর করেও বিভা মানাতে পারল না তার দাদির এই অবস্থা। শ্রুতি শুনলে যথার্থই চিৎকার চেঁচামেচি করবে আমিন সাহেবের সাথে। এরপর কান্নাকাটি করে কষ্ট পাবে। শুধু শুধু শ্রুতিকে কষ্ট দিতে বিভা চায় না, তাই এত অসুস্থতার কথা বলেনি শ্রুতিকে। সে থাকাকালীন শ্রুতি ফোন দিয়েছিল, তখনই কথা বলে নেয় দুজনে। বিভা নিজের মাথা চেপে বসে পড়ল। হঠাৎ করেই ভীষণ কান্না পাচ্ছে তার। নিজের ফোনে তার মায়ের ছবি বের করে ধীর কণ্ঠে বলল, আমি পারছি না আম্মু, আমি কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারছি না। দাদির খেয়াল রাখতে পারছি না, হামিম আমার কাছে নেই। শ্রুতির লেখাপড়াও আটকে আছে, এক ইয়ার লস হয়ে গেছে ওর, কিছুই সামলাতে পারছি না আমি। শ্রুতির পড়ালেখা আটকে আছে কথাটা ভুল। শ্রুতি নিজেই ভার্সিটিতে ভর্তি হয়নি নিজের জেদ বজায় রাখতে। বিভার ধমকি ধামকিতেও কাজ হয়নি। শ্রুতির মতে একটা বছর সে রিল্যাক্স করতে চায়, এরপর অন্য বছরে ভার্সিটির প্রিপারেশন নেওয়ার আগেই বিয়ে হয়ে গেল। কারোর কিছু করার রইলই না। তবুও এখন সময় আছে অন্যান্য ভার্সিটিতে ভর্তি হওয়ার। এ কারণেই বিভা দুপুরে কথা বলেছে পার্থিবের সাথে। বিভা নিজেই টাকা দিতে চেয়েছে, কিন্তু পার্থিব খুব বিনয়ীভাবেই বিভাকে নাকচ করে দেয়। বিভাও মেনে নেয়। পার্থিবের ফোন রেখেই শ্রুতিকে ফোন করেছিল বিভা। এক দফায় বকা দিয়ে দিয়েছে। বিভার বকা শুনে শ্রুতি চুপ ছিল। এরপর গম্ভীর কণ্ঠে শুধু বলেছে যে সে ভর্তি হবে। বিভার ভাবনার মাঝেই মাহাথির ঘরে ঢুকলো। বিনা বাক্য ব্যয়ে ট্রাউজারের পকেট থেকে টাকা বের করে বিভাকে দিল। বিভা তাকিয়ে রইল টাকার দিকে। টাকা দিয়ে আলমারির কাছে গেল মাহাথির। আলমারি খুলে হঠাৎ করেই লক্ষ্য করলো বিভা এখন আর নিজের কোনো জামা আলমারিতে রাখে না, সব তারই জামা। বিশেষ ভাবলো না এই নিয়ে, রাখে না তার জন্যই ভালো।
বেতনের বাকি টাকা ড্রয়ারে রেখে দিয়ে ঘুরে দেখল বিভা এখনো টাকা হাতে নিয়ে বসে আছে। মাহাথির ভরাট কণ্ঠে বলল, আশা করি হাত খরচ এতেই হয়ে যাবে। অন্য মাস থেকে এবারে 2000 টাকা বেশি আছে। বিভা তাকালো মাহাথিরের দিকে। মাহাথির টাকা কেবল আজকে দিচ্ছে তেমন নয়, গত 5 মাস ধরেই দিচ্ছে। বিয়ের 2য় মাস থেকেই দেওয়া শুরু করেছিল। সাথে ছিল গম্ভীর কণ্ঠের বাণী, লাখ টাকা চাকরি করি না, আশা করি এতে তোমার হাত খরচ হয়ে যাবে। আরও লাগলে বলো। মোস্ট ইম্পর্টেন্ট, টাকার মূল্য দিও। বড়লোক বাপের মেয়ে হয়ে মধ্যবিত্ত স্বামীর আয় বুঝে খরচ করবে আই থিঙ্ক। আর এই টাকাটার সাথে এটা ভেবে নিও না যে আমি তোমাকে ভালোবেসে টাকা দিচ্ছি। আমি জাস্ট আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। বিভা নাকচ করেনি টাকা নিতে। কেন করবে? এই টাকায় তার অধিকার আছে। আর তার থেকেও বড় বিষয়, সব ব্যাপারে নেতিবাচক চিন্তা আনলে চলবে? সব ব্যাপারে নেতিবাচক চিন্তা না এনে ইতিবাচক চিন্তাও আনা যায়। মাহাথির বিভাকে নিয়ে ভেবেছে, বিভার হাত খরচ নিয়ে ভেবেছে। এটাই কি যথেষ্ট নয় খুশি হওয়ার জন্য? বিভা তো এতেই খুশি। তাছাড়া বিভা যে ছোটোখাটো অনলাইন বিজনেস করে তা মাহাথির জানা সত্ত্বেও নিজের স্ত্রীর হাত খরচের জন্য টাকা আলাদা করে দিচ্ছে। ব্যাপারটা প্রতিবারের মতো এইবারেও বিভাকে ভীষণভাবে মুগ্ধ করলো। বিভা উঠে গেল মাহাথিরের জন্য চা আনতে। বিভা ফিরে এলো মিনিট 15 পরে। এসে দেখলো মাহাথির বিছানায় বসে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। এইটাই সময় মাহাথিরকে গিফট দেওয়ার। বিভা চায়ের কাপ খাটের পাশের ছোট টেবিলে রাখলো। টেবিলটার কাছে খাটে বসা মাহাথির। বিভা গিয়ে নিজের ব্যাগ থেকে একটা সুন্দর ঘড়ি বের করলো। আজ ভার্সিটি থেকে আসার পথে বিভা নিজের অজান্তেই কিনে ফেলেছে মাহাথিরের জন্য। বিভা ঘড়িটা নিয়ে চুপচাপ মাহাথিরের পাশে বসলো। মাহাথির বুঝেও কিছু বলল না। বিভা মাহাথিরের হাত থেকে কাগজ রেখে হাত এনে নিজের কোলে রাখলো। ভীষণ যত্ন নিয়ে ঘড়িটা পরিয়ে দিল। এরপর মাহাথিরের কাঁধে মাথা রেখে মিষ্টি কণ্ঠে বলল, দেখুন মাহাথির, আপনার হাতে কি সুন্দর মানিয়েছে। ঘটনার আকস্মিকতায় মাহাথির নিজের হাতের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কেবল। বিভা তার কাঁধে মাথা রাখছে। বিভার থেকে এই সব কিছু আশা করেনি মাহাথির। পুরুষালী কণ্ঠে বলল, এসবের মানে কি বিভা? গিফট মাহাথির, আপনার জন্য। সরল কণ্ঠে বলেই বিভা মাহাথিরের বাহুতে থুতনি রেখে তাকালো তার দিকে। আপনার পছন্দ হয়নি? আজ ভার্সিটি থেকে ফেরার পথে কিনেছি, হঠাৎ করে কিনলাম আপনার জন্য। এসব করে কি বোঝাতে চাচ্ছ? কিছুই বোঝাতে চাইছি না মাহাথির, আবার অনেক কিছুই বোঝাতে চাইছি। আপনার জানা দরকার আপনাকে কেউ অসম্ভব ভালোবাসে। আপনার জানা দরকার আপনাকে ভেবে কেউ তার পুরো দিন পার করে। কেউ সারা দিন আপনার কথা ভাবে। আপনি যে সকাল বিকাল উচ্চারণ করেন আপনার কেউ নেই, কেউ নেই। আমি আছি তো মাহাথির, আপনার একান্ত ব্যক্তিগত মানুষ। মাহাথির কিছু বলল না, গম্ভীর মুখে তাকিয়ে রইল। তা দেখে বিভা ফের বলতে শুরু করলো, এইভাবে তাকিয়ে লাভ নেই। আপনাকে ভালোবাসি তাই প্রকাশ করছি। ভালোবাসলে প্রকাশ করতে হয়, নয়তো আপনি জানবেন কিভাবে? কিছুক্ষণ থেমে বিভা আবারও বলতে শুরু করলো, আপনার ব্যাপারে আরো একটা রহস্য উদ্ঘাটন করলাম। আপনি অযথাই চিল্লান আমাদের বিয়ের ব্যাপারে, অথচ আপনার বিয়ে না মানার কোনো কারণই নেই। বিয়ের শুরুতে বলেছিলেন আমি কালো বলে মানেন না। আসলে এটাও আপনার জন্য কোনো সমস্যা না। সমস্যা হলো আপনার জেদ। আপনি কোনো সম্পর্কে থাকতে চাননি, সেই জেদ থেকে আপনার এমন আচরণ। ঠিক বললাম? মাহাথির ঠোঁট বেঁকিয়ে হাসলো। খুব বেশি চিন্তা করে ফেলছো আমার ব্যাপারে। তোমার সবগুলো কথাই ভুল বিভা। মাহাথির উঠে দাঁড়িয়ে বিভার সামনে গেল, বলেই, তোমার আমার সম্পর্কটা জাস্ট অধিকার আর দায়িত্বের। আর তুমি আমাকে ভালোবাসো কি না এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য আমি এনাফ, অন্য কারোর প্রয়োজন নেই। আর রইল তোমার গায়ের রং, যেখানে তোমাকে পছন্দই করি না সেখানে সেখানে তোমার গায়ের রঙের ব্যাপারে ভাবাও দূরের কথা। তুমি আমি স্বামী স্ত্রী, তাই আমরা সংসার করছি, আজীবন করব। ভবিষ্যতে ভালোবাসা মায়া যদিও হয় তাও জাস্ট হওয়ার জন্যই হবে। বলার জন্য বলবো। তোমার সামনে থাকতে আমি স্বস্তি পাই না বিভা, এ কারণেই তোমার থেকে দূরে থাকি। মাহাথির গিয়ে বিছানায় বসলো। এরপর আবারও বিভার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, ঘড়িটা সুন্দর, রাতে সত্যিই মানাচ্ছে।
বিভার আজ মন মেজাজ ঠিক নেই। এই ভালো হচ্ছে তোই খারাপ, এখনও তাই হলো। রেখে গেল বেশ। ইচ্ছে করলো মাহাথিরের সামনে গিয়ে হাত থেকে ঘড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলতে, সাথে মাহাথিরের গালে একটা চর লাগাতে। নিজের ইচ্ছেতে ছাই দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিভা। তার মায়ের কোলে শুয়ে আছে পার্থিব, মাথায় যত্ন নিয়ে হাত বুলাচ্ছে তানহা বেগম। ছেলের গতিবিধি কয়েকদিন ধরে লক্ষ্য করেছে সে, সাথে নিজের ছেলের বউয়েরও। দুজনের নীরব যুদ্ধ আর কেউ না বুঝলেও তানহা বেগম ভালোই বুঝতে পারছে। চট্টগ্রাম যাওয়ার দিন হামিম শ্রুতিসহ তার নিজের যত্ন নিতে বলে চলে গেল, অথচ শ্রুতিকে একবারও ডাকলো না। এরপর শ্রুতি এসে তার কাছে পার্থিবের ব্যাপারে জানতে চাইল। তাছাড়া চট্টগ্রামে গিয়ে বারবার শ্রুতির কথা জিজ্ঞেস করা, শ্রুতির নির্লিপ্ততা, আজ বাসায় ফিরে শ্রুতিকে গিফট না দেওয়া, শ্রুতির রাগে অভিমানী চেহারা, সব যেন তাদের যুদ্ধের চিহ্ন বহন করছে। মনির প্রশ্ন মুখে করল তানহা। শ্রুতির সাথে ঝগড়া হয়েছে? বড় নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল পার্থিব। না মা, ঝগড়া কেন হবে? তাহলে মেয়েটার সাথে ভালোভাবে কথা বলছিস না কেন? আবার গিফটও দিসনি। আমি কিন্তু এইসব লক্ষ্য করেছি। ওনার মাথা থেকে ভূত নামাচ্ছি মা। তানহা সরল মনের মানুষ, অল্পতেই চিন্তিত হয়ে পড়ে। পার্থিবের কথায় আতঙ্কিত হয়ে গেল। ভূত নামাচ্ছিস মানে? আসলেই কি বউকে ভূতে ধরেছে? তোর বাবাকে আমি বলবো? পার্থিব মায়ের কোলে ভালোভাবে শুয়ে নির্লিপ্তভাবে বলল, হ্যাঁ মা বলো, বাবাকে বলো ওঝা ডাকতে। আর ভূতের ডিটেলস জানতে চাইলে বলো সন্ন্যাসী ভূতে ধরেছে। যেই ভূত সংসার করতে দিচ্ছে না তোমার বৌমাকে, সন্ন্যাসী বানাতে চাইছে। বিভা, শ্রুতি, হামিম 3 ভাই বোন। বলা যায় 3জনই পরিস্থিতির চাপে শান্ত প্রকৃতির। বিশেষ করে বিভা, শ্রুতি। তাদের 2 বোনের আচার আচরণে তেমন কোনো পার্থক্য নেই। দুজনেই প্রিয় মানুষদের সামনে চঞ্চল, আবার দুজনেই শান্ত। অমিল নেই ব্যাপারটা তেমনও নয়। বিভা শ্রুতির মধ্যে সবচেয়ে বড় অমিল। শ্রুতি ছোট থেকে যত ঝামেলা পাকিয়েছে, বিভা তার 1 ভাগও পাকায়নি, উল্টো সমাধান করেছে। শ্রুতির ঝামেলা পাকানো যেন রক্তে মিশে গেছে, তাই তো এখনও একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে। নিজে নিজেই হামিমকে বিভা মাহাথিরের কাছে দিয়ে এসেছে। এই কাজের পেছনের কারণ হলো পার্থিবের ওপর রাগ। পার্থিব লোকটার ভাব বহু বেড়েছে, তার সাথে কথা বলে না, প্রয়োজনীয় কথা ছাড়া মুখ দিয়ে কথা বেরই হয় না, তাকে এড়িয়ে চলে, শুধু হামিমের সাথে গল্প করে। মেনে নেওয়া যায় এইসব ভাব? তারপরও গতকাল নাকি আবার কোনো কাজে চলে গেছে, তাই শ্রুতিও ভাইকে আপার কাছে দিয়ে এসেছে, পার্থিবকে না বলেই। এমনিতে পরিবারের সবার কাছেই বলেছে যে বিভা হামিমকে নিজের কাছে রাখতে চায়। বিভা কিছুদিন রাখার পর আবার সে নিয়ে আসবে। কেউ আর কিছু বলেনি। আসাদ সাহেবও কেবল হামিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর শান্ত কণ্ঠে বলেছে, সাবধানে যেও, দ্রুত ফিরে এসো বোনের কাছে। তানহা বেগম অবশ্য জিজ্ঞেস করেছিল পার্থিব জানে কিনা এই ব্যাপারে। শুধু বানোয়াট কাহিনী বলে বুঝিয়েছে। এখন সে গাড়িতে বসে আছে, বাড়ির গাড়ি নিয়েই বেরিয়েছিল। পার্থিব বাসায় ফিরবে পরশু। এই 2 দিনে নিশ্চয়ই জানবে হামিমের কথা, আর না জানলে আরও ভালো। এসে হামিমকে না দেখে নিশ্চয়ই শ্রুতিকে জিজ্ঞেস করবে, রাগ করবে। তখন শ্রুতির সামনে থেকে দেখবে আর মজা নেবে। একদম ঠিক হবে। অসভ্য বেয়াদব ফালতু লোকদের সাথে এমনই হওয়া উচিত। শ্রুতি ঠোঁট বেঁকিয়ে হাসলো। এত ভালো কাজ সে করে কিভাবে? শ্রুতির হঠাৎ মনে পড়ল দাদির কথা। ঠিক করলো কিছু ফলমূল নিয়ে দেখতে যাবে দাদিকে। মানুষটাকে শ্রুতি ভীষণ ভালোবাসে। আগে তো এই মানুষটাই তাদের আগলে রেখেছে, অথচ এখন তেমন করে কথাও হয় না। দেখা হয়েছে তাও 1.5 মাস হয়। আগে যেখানে সারাদিন দাদির সাথে কাটাতো, এখন সেখানে 5-10 মিনিট ফোনে কথা বলে রেখে দিতে হয়। সামনে থাকা আর ফোনে কথা বলা এক হয় বুঝি? মাহাথির, হামিম, হাসিনা, সিদ্দিক সাহেব বসে আছে একসাথে। বিভা রান্নায় ব্যস্ত তার ভাইয়ের জন্য। আজ হামিম যা পছন্দ করে বিভা তাই রান্না করবে। হাসিনাও এতক্ষণ যাবৎ রান্নাঘরেই ছিল, মাত্র এসে বসলো ফ্যানের নিচে। হামিমের সাথে হাসিনা সিদ্দিকের যাবতীয় পরিচয় পর্ব শেষ। বর্তমানে হামিম আর মাহাথির মিলে সাবওয়ে সার্ফার্স গেম খেলছে একসাথে। শুধু শুধু বসে থাকার চেয়ে গেমস খেলে সময় পার করা অনেক ভালো। হামিম প্রথমে খেলতে চায়নি। মাহাথির নিজে নিজে খেলার পর সে ফোন টান দিয়ে বলল, আমি খেলবো। এরপর 2জন মিলেই খেলা শুরু করলো। মাহাথির তাকিয়ে আছে হামিমের দিকে। হামিমের মুখটা স্বাভাবিক, খুব মনোযোগ দিয়ে গেমস খেলছে, দেখতে ভালো লাগছে মাহাথিরের কাছে। এরই মাঝে তার মায়ের ডাকে চোখ তুলে তাকালো মাহাথির। কিছু বলবেন আম্মা?
তোমার সাথে কিছু জরুরি কথা আছে। বলেন আম্মা, শুনছি তো। হাসিনা এক প্রকার রান্নাঘরের দিকে তাকালো, এরপর মাহাথিরের দিকে দৃষ্টি নিয়ে বলল, তুমি এখনো সম্পর্কটা স্বাভাবিক করো নাই। মাহাথির তাকিয়ে রইল। সে বুঝেছে তার আম্মার প্রশ্ন, তবে এই ব্যাপারে সে কথা বলতে চায় না। তবুও বলল, আমাদের সম্পর্ক স্বাভাবিক আছে আম্মা। মিথ্যা বলবা না মাহাথির, তোমার আচার আচরণে প্রকাশ পায় তুমি এখনো স্বাভাবিক হও নাই, মানো নাই বিয়াটা। মাহাথির কিছু বলল না। হাসিনা আবারও বলল নিষ্প্রভ কণ্ঠে, বিভা মায়াটা ভালো, অযথা কষ্ট দিও না, পরে পস্তাইবা। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।